আজকের গল্প অনিমেষ ভট্টাচার্যের লেখা রহস্য যখন হাঁটুতে। কলেজে উঠে থেকেই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিল চন্দন। তাই সোশিওলজির প্রজেক্টে আমাদের যখন একটা গ্রাম নিয়ে রিপোর্ট করতে বলা হলো, তখন স্বভাবতই চন্দনের গ্রাম ভালকুঠির কথাই প্রথমে মাথায় এলো। ওর কাকা কাকিমা থাকেন সেখানে। তো সেকেন্ড ইয়ারের শেষ দিকে ব্যাগপত্তর গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অগাস্ট মাস, রাত্রি 8টা নাগাদ যখন ভুবনদার ভটভটি থেকে নামছি, চারিদিক বেশ ঘন অন্ধকার। বেলার দিকে বোধহয় হালকা বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট ভিজে ভিজে আর ঝিঁঝি ডাকছে। ঠিক হলো পরের দিন সকালে গ্রামটা ঘুরে দেখব। সকালের গ্রামটা অপরূপ সুন্দর। মাটির রাস্তা, কাঁকড় বিছানো, চাষি, কাঠের মিস্ত্রি, কামার সবাই নিজের নিজের কাজে আস্তে আস্তে মজে যাচ্ছে। রোজকার মতো আমার ছোট্ট ডায়েরিতে আমি সব টুকে রাখছিলাম, প্রজেক্টে লাগবে। চাষিদের মধ্যে একজন হলেন সমীর জেঠু। সোমনাথ বাবু অর্থাৎ চন্দনের কাকুর জমি দেখাশুনো করেন। এরা মূলত ভাগ চাষি, কিন্তু সমীর বাবু বিগত 20 বছর ধরে জমির দায়িত্বে। কামারশালে শ্যাম কামারের ছেলে লক্ষণ চন্দনের বাল্যবন্ধু। ওখানেই দেখা হয়ে গেল। বেশ আড্ডা হলো তিনজনে। খুব মজার ছেলে। আমার আবার রাত জেগে বই পড়া লেখালেখির শখ আছে বলে আমাকে আলাদা ঘর দেওয়া হয়েছে। দুপুরে মাগুর মাছের ঝোল ভাত খেয়ে সেই ঘরে বসেই সোমনাথ কাকুর মেয়ে রিঙ্কির সঙ্গে খেলা করছিলাম। রিঙ্কি এবারে ক্লাস 3 হলো। তখনই চন্দন এসে বলল, শোন না, আমাকে এখন একটু বেরোতে হবে বুঝলি, সাঁইথিয়া যাব কাকার একটা ওষুধ আনতে। তুই থাক, আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, কেমন? বলে রিঙ্কির গাল টিপে চন্দন বেরিয়ে গেল। আমিও মাথা নেড়ে হ্যাঁ বলে ফের পেন পেন্সিল নিয়ে বসলাম। রিঙ্কিকে মজার মজার কার্টুন এঁকে দিচ্ছিলাম। বাচ্চাটা বেশ আনন্দ পাচ্ছিল। ঘরে পুরনো কাগজপত্র ডাঁই করে রাখা আছে এক কোণে। এদিকে আমার কাছে রাফ কাগজও অত নেই। তাই ভাবলাম ওই পুরনো কাগজেই খেলাটা কন্টিনিউ করি। তাতে কোনোটা 1998 সংবাদপত্র, কোনোটা আবার পুরনো মুদিখানার খাতা, এইসব। রিঙ্কিও আমার দেখা দেখি একটা পুরনো ছোটদের রামায়ণ টেনে বের করে আনলো। সেটাতে অলরেডি ছবি, লেখা সবই আছে। ওকে আর কি করে বোঝাবো সেটা। যাই হোক, সে বেচারা দাদা এটাতে একটা হনুমান আঁকো, হনুমান আঁকো বলেই চলল। আমি বাধ্য হয়ে বইটা খুলতে গিয়ে দেখি একটা জায়গায় পেজ মার্ক করা আছে এক টুকরো ছেঁড়া কাগজ দিয়ে। ওই জায়গাটায় হনুমানের লঙ্কা দহনের ঘটনাটা বর্ণিত হয়েছে। পুরোটাই আমার পড়া, তাই ওটাকে বন্ধ করে রাখতে গিয়ে পেজ মার্ক দেওয়া কাগজটায় চোখ গেল। সেটাতে আবার উল্টো পিঠে কি সব লেখা রয়েছে। পায়ের তলায় জমি, শক্ত লাঠি হাত, তারিফ করেন তিনি, কাস্তে চাঁদের রাত, লঙ্কা দহন করল বাজিমাত, ঘরের মধ্যে ঘর, ধারালো চাই ধাতু, রইল পড়ে সোনায় মোড়া হাঁটু। আমি তো
এসবের মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। এমনিতেই বেশ ঘুম পাচ্ছিল। রিঙ্কিকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে দুপুরের ভাত ঘুমের আয়োজন করলাম। ঘড়িতে ঢং করে 2:30 ঘন্টা পড়ল। চন্দন ফিরল সেই রাত করে, মুখ চোখ শুকনো। শুতে যাবার আগে জিজ্ঞেস করলাম, এত রাত করলি কেন চাঁদু? ফেরার সময় বাস মিস করলাম আর কি, ব্রেক জার্নি করতে হলো ভাই। বলতে বলতে নিজের ঘরে গিয়ে গুড নাইট বলে শুয়ে পড়ল। আমিও নিজের ঘরে গিয়ে ডায়েরিটা খুলে বসলাম। আজকের একটা খসড়া রিপোর্ট বানিয়ে রাখি এই বেলা। তারপর রামায়ণটা একবার পড়ব। পুরনো বইয়ের গন্ধটাই আলাদা। আগা ঘোড়া রহস্যে মোড়া গ্রামটা। গরুর হাম্বাটাকেও একটা আবছা সতর্কতা আছে, কিন্তু আসল চমক লাগানো ব্যাপারটা রাতে শুতে যাওয়ার আগে আবিষ্কার করলাম। ডায়েরি বন্ধ করার পর প্রায় ঘন্টা খানিক ধরে রামায়ণটা নাড়াচাড়া করছিলাম। বলা ভালো ওই বিদঘুটে ছড়াটা নিয়ে। জানলা দিয়ে পুকুরের মাথায় এক ফালি চাঁদ দেখেই কাস্তে কথাটার মিল পায়, কিন্তু তার বেশি কিছু মানে বের করতে পারলাম না। বাধ্য হয়ে বেজার মুখে 1:30 নাগাদ লাইট নিভিয়ে শুতে গেলাম। খানিকক্ষণ ছটপট করে ঘুমটা এসেই ছিল। ঠিক তখনই বিছানার তলা থেকে ঠক 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 শব্দ। আমি এক ধাক্কায় ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। জানলার বাইরে কালো রাত নির্লিপ্ত, কোনো হেলদোল নেই। মৃদু বাতাসে তালগাছের পাতা খড়খড় করছে। এদিকে ঘরের ভেতর থেকে ক্রমাগত অদ্ভুত শব্দ। একটু পরেই বুঝলাম আওয়াজটা আসছে মাটির তলা থেকে। মাটিতে শুয়ে কান পেতে শুনলাম কেউ যেন এক নাগাড়ে কিছু ঠুকে চলেছে। ঠক ঠক ঠক। সকালে উঠতে উঠতে 8টা বেজে গেল। চন্দন তো তখনও বেঘরে ঘুমোচ্ছে। আমি কাকিমার থেকে চায়ের কাপটা নিয়ে টিভির ঘরে যাচ্ছিলাম। দেখি বাঁদিকের সদর দরজা দিয়ে সমীর জেঠু ঢুকছে। আমাকে দেখে সহাস্যে বলে উঠল, কি কেশব বাবু, এত তাড়াতাড়ি উঠে পড়লে? ঘুম হয়েছে? আমি বললাম, হ্যাঁ দিব্যি। কাল রাতের কথাটা বেমালুম চেপে গেলাম। সোমনাথ কাকুর সঙ্গে জমি নিয়ে কিছু আলোচনা সেরে জেঠু বেরিয়েই যাচ্ছিলেন। আমাকে ডেকে জিজ্ঞাসা করল, চাঁদু তো ঘুমোচ্ছে, জমি দেখতে যাবে তো চলো, পেয়ারা খাওয়াবো। আমি আর রিঙ্কি এক পায়ে খাড়া। ঝটপট হাওয়াই চটি গলিয়ে বেরিয়ে পড়লাম। সমীর জেঠুকে আমার বেশ লাগে, সত্যি মাটির মানুষ। যেতে যেতে রিঙ্কি বলল, জেঠু, গল্প শুনবো কিন্তু। আজ একটা নতুন আর বড় গল্প বলবে। জেঠু হেসে বলল, এই হয়েছে বাচ্চা মা আমার, আমাকে পেলেই হলো। কত গল্প শুনবি মা? রিঙ্কি বলল, অনেক অনেক। আর এই ভালো দাদাটাও তো তোমার কোনো গল্পই শোনেনি। রিঙ্কির কথা শুনে দুজনে হাসতে হাসতে আখের জমির কাছে এসে গেলাম। আমাদের দাঁড়াতে বলে দৌড়ে গিয়ে গাছ থেকে পেয়ারা পেরে আনলো। একটা করে আমাদের দিয়ে নিজে একটা খেতে খেতে সমীর জেঠু শুরু করলো। 1900 সাল, বীরভূমের ডিস্ট্রিক্ট কালেক্টর এই গাঁয়েই থাকতো। ওই গোয়ালপাড়ার দিকে বেটার দালান কুঠি ছিল। বড় ভালো মানুষ ছিলেন। সেবার পৌষ মাস, কনকনে ঠান্ডা। খাজনা পাতি জোগাড় করে তখনও বাড়িতে জমা রেখেছিলেন। সরকারের কাছে পাঠাতো কদিন বাদেই।
ব্যাস, খবর ঠিক চাউর হয়। গভীর রাতে ঘুমোচ্ছিলেন, তখনই একদল ডাকাত পাহারাদারকে বেঁধে খুঁটিতে চড়াও পায়। কালেক্টর সাহেব চেঁচিয়ে বাঁচাও বলার সুযোগটুকুও পাননি। তার আগেই তার মুখ হাত চেপে বেঁধে দেয় ডাকাত সর্দার। তারপর সব পয়সা কড়ি দুটো পুঁটলি বেঁধে চম্পট। তাও প্রায় 1000 হবে বই কি, গোটা জেলার খাজনা। তারপর তারপর পেয়ারা শেষ করে আমি বলে উঠলাম, এদিকে গাঁয়ের সেরা লাঠিয়াল গণেশ আর তার দুই সাগরেদ যাচ্ছিল জমির দিকে পৌষ আগলাতে। ডাকাতের দল শিবতলা দিয়ে ঘুরেছে, আর সামনে গণেশ। এই ডাকাত সর্দারকে গনসা একবার নদীর দিকে পাকড়াও করেছিল। বেটাকে একা পেয়ে বসিয়েছিল 2-4 ঘাস। তারপর থেকে ডাকাতের উৎপাত আর হয়নি। গণেশ দেখল পুরো ডাকাতের দল আছে। পল্টু আর শম্ভুকে গাঁয়ের বাকিদের খবর দিতে পাঠিয়ে দিল, আর ও একাই শুরু করলো এই গাঁয়ের ইতিহাসের সবচেয়ে মারাত্মক লড়াই। বাঘের বাচ্চা ছিল এই গণেশ। গণেশের সামনে 50 জন ডাকাতও কম পড়ে যায়। ডাকাত সর্দার খানিকক্ষণ লড়াই করেই সেটা টের পেল, অন্য ফন্দি বের করলো। গণেশ যখন বাকিদের মোকাবিলায় জান প্রাণ ঢেলে লাঠি চালাচ্ছে, সর্দার পিছন থেকে গিয়ে সজোরে মারলো গণেশের পায়ে। হাঁটু ধরে মাটিতে বসে পড়লো আমাদের গণেশ। ভাঙা হাঁটুতেই ডাকাতদের ঠেকিয়ে রেখেছিল সেদিন। ততক্ষণে গায়ের লোক সব এসে গেছে। ডাকাতরা বুঝলো অবস্থা বেগতিক। ঝোলা থেকে বাঁধা বাঁধা বোম বের করে সবার বাড়ি জ্বালিয়ে দিল। একে শীতকাল, খড়ের উপরে শিশিরটুকু সরে যেতেই দাউ ধাউ করে চলে উঠলো গোয়ালপাড়া, বায়েলপাড়া। তারপর উত্তরে হাওয়ায় সে আগুন মুহূর্তের মধ্যে বিরাট আকার নিয়ে নিল। গায়ের লোক কি করবে কিছু বুঝতে পারল না। ডাকাতরা এই সুযোগে সব ফেলে প্রাণ বাঁচিয়ে পালালো। লাঠিয়ালদের দল অনেক দূর অব্দি পিছু নিয়েছিল, কিন্তু আর ধরতে পারেনি। সারা রাত ওই ঠান্ডায় পুকুর দিঘি থেকে জল তুলে গোটা গ্রামের আগুন নিভিয়েছিল শম্ভু, পল্টু, বিনোদরা। সে এক রাত ছিল। তারপর তো কালেক্টর খুশি হয়ে পুনর্বাসন দিয়েছিলেন, সে অনেক পরের কথা। আর গণেশের কি হলো জেঠু? আমি জানতে চাইলাম। গণেশ ওই রকম টাকুরি দেওয়া শীতে ভাঙা পায়ে লড়েছিল ব্যাটার ছেলে। হাঁটুর নিচে রেখে বাকি পাটা কেটে বাদ দিতে হয়। লগির খুঁটে চোখ মুছলেন সমীর জেঠু। সত্যি আমরাও যে কখন গণেশের এই নিঃস্বার্থ বিক্রমের অনুরাগী হয়ে উঠেছিলাম জানতেও পারিনি। সরকার থেকে গণেশকে নকল কাঠের পা গড়িয়ে দেয়, তবে কেউ কেউ বলে সেটা নাকি সোনার ছিল। আস্ত সোনাই মোড়া হাঁটু। বাড়ি এলাম, চান করতে হবে। চন্দন চান সেরে উঠোনে বসেছিল। নারকেল তেলের খোঁজ করার ফিকিরে ওর কাছে গেলাম। সব খুলে বললাম। শুনে চন্দনের তো চোখ কপালে, ও তো এসবের বিন্দু বিসর্গও জানতো না। দুজনে মিলে প্ল্যান করলাম আজ রাতে 2টো নাগাদ আবার যদি ঠক ঠক শুরু হয় টর্চ হাতে বেরিয়ে যাব চুপি চুপি। আমার মন বলছিল এই হাঁটু ঠক ঠক শব্দ সব কানেক্টেড। কিশু দাদা, সুখী বাংলায় পাতাল ঘর হচ্ছে, তাড়াতাড়ি চান করে এসো। টিভির ঘর থেকে চিৎকার করে বলল রিঙ্কি। কিশু, এই তোর দুধ রইল। আর শোন, আমি শুতে গেলাম। তুই ঠিক 2টোর সময় অ্যালার্ম দিয়ে রাখিস, আমাকে ডাকবি মনে করে। আমি বাধ্য ছেলের মতো হ্যাঁ বলে দরজা বন্ধ করে শুতে গেলাম।
এক ঢোকে দুধটা শেষ করে মশারি টাঙিয়ে নিলাম। জানলার বাইরে ওয়েদারটা কি দারুণ স্তব্ধ। আজ যেন অধীর আগ্রহে সে অপেক্ষা করছে কোনো ওলট পালটের। তালগাছ থেকে খসখস খসখস আওয়াজটাও নেই। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ভাগ্যিস অ্যালার্মটা আগেই দিয়ে রেখেছিলাম। ঠিক 2:30টার সময় ধর্মড়িয়ে ঘুম থেকে উঠলাম। অলরেডি মোবাইলে 4টে স্নুজ, আর মাটির নিচে জোর ঠক ঠকা ঠক। দৌড়ে গিয়ে আলো জ্বালতেই চোখে পড়ল দুধের গ্লাসের কাছে এক গাদা পিঁপড়ে জড়ো হয়ে পড়ে আছে নিথর। মাথাটাও কেমন ঝিম ধরে আছে। চন্দনের ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। সমীর জেঠু জাবদার টর্চটা নিয়ে হনহন করে বেরিয়ে পড়লাম। বিপদের আশঙ্কা করে আগেই সেটা নিয়ে রেখেছিলাম। আমি জানি আওয়াজটা ঠিক কোত্থেকে আসছে। জায়গায় পৌঁছে টর্চটা কোমরে গুঁজে ঢাকনাটা খুলে নামতেই যাব, অমনি সেটা উল্টো দিকে খুলে আমাকেই একটা জোরে ধাক্কা দিল। আমি 4 হাত দূরে ছিটকে পড়লাম। সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে উঠে এলো একটা ছায়ামূর্তি, বগলে ভারী কিছু জিনিস। সেটা নিয়ে পরিমরি করে পালাচ্ছি। আমি জোর গলায় বললাম, কে রে? আওয়াজ শুনে একবার চকিতে ফিরে তাকালো বোধহয়। টর্চটা ছিটকে পড়েছিল পাশেই। কুড়িয়ে নিয়ে জ্বালতেই যাব, আর দেখি লোকটা দ্বিগুণ স্পিডে দৌড়চ্ছে। এক বিন্দু সময় নষ্ট না করে প্রায় 15 হাত দূর থেকে তাক করে ছুঁড়ে মারলাম টর্চটা। অব্যর্থ নিশানা। ডান পায়ের পিছনে সজোরে গিয়ে লাগলো। লোকটা হুমড়ি খেয়ে পড়ে গেল। হাত থেকে ভারী জিনিসটা মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। আমি পিছন থেকে তেড়ে গেলাম। লোকটা জিনিসটার মায়া ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠে তালগাছের শাড়ির মধ্যে অদৃশ্য হয়ে গেল। তালগাছের মাথায় সরু কাস্তের মতো এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। টর্চ হাতে নিচে নামতেই আমার রক্ত জল হয়ে গেল। নিথর হয়ে পড়ে আছে চন্দনের নলি কাটা দেহ। চারিদিকে তাজা রক্ত। পায়ের তলায় জমি শক্ত লাঠি হাত। তারিফ করেন তিনি কাস্তে চাঁদের রাত। লঙ্কা দহন করল বাজিমাত। ঘরের মধ্যে ঘর, ধারালো চাই ধাতু। রইল পড়ে সোনায় মোড়া হাঁটু। আচমকাই সংকেতটা খুঁজে পাই একটা পুরনো রামায়ণের বইয়ে। গোটা রহস্যটার এটাই খোলা সুতো। বলতে গেলে সবটাই এতে বলা আছে। চন্দন খুন হওয়ার পর গোটা একটা দিন পেরিয়ে গেছে। কাল সারাদিন এক মুহূর্তের জন্যও থিতু হতে পারিনি। পুলিশ চলে যাওয়ার পর গোটা বাড়ি তোলপাড় করে খুঁজে বের করেছে আসল রহস্যটা। তাকিয়ে দেখি এক পিঙ্কি বাদে সবাই একাগ্রভাবে আমার দিকে চেয়ে আছে। ইন্সপেক্টর মৈত্র, সমীর জেঠু, কাকু কাকিমা আর চন্দনের মা পূর্বা আন্টি। টিভির টেবিলে রাখা বোতল থেকে এক ঢোক জল খেয়ে শুরু করলাম। পায়ের তলায় জমি শক্ত লাঠি হাত। গণেশের সেই গল্পটা, কনকনে শীতের বিভীষিকাময় একটা অধ্যায়। প্রায় 120 বছর আগের এক রাতের ইতিহাস। গোটা গ্রাম পুড়ে ছাড়খাড় হওয়ার ইতিহাস। ভাল কুঠির লঙ্কা দহন। সমীর জেঠু ওই কাঠের হাঁটুই ছিল বাইরেরটা,
ভিতরে কাঠের ফাঁকে ফাঁকে চাপ চাপ জমাট সোনা। খুব সম্ভবত এই সোনা কালেক্টরের নিজস্ব অত্যাচারের রোজগার ছিল। হ্যাঁ, ইতিহাস ঘাটলে গিবসন সাহেবের অনেক কৃতিত্বই জানা যাবে। লোকটা পুরোপুরি ভালো মোটেই ছিলেন না। ডাকাতরা সেদিন খাজনার লোভে আসেনি, এসেছিল ওই সোনার লোভেই। সেটা খুঁজে না পেলেও খাজনার টাকা নিয়ে চম্পট দিয়েছিল। এদিকে যে ঘরে একবার ডাকাত পড়েছে সেখানে যে আবার পড়বে না তার কি নিশ্চয়তা? তারিফ করেন তিনি। কালেক্টর তারিফ করার ছুতোয় উপহারের মধ্যেই সব সোনা গলিয়ে ভরা করিয়েছিলেন। হয়তো প্ল্যান ছিল ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে নতুন হাঁটুর বদলে ওটা নিয়ে নেওয়ার। কিন্তু না, তার আগেই গভীর রাতে সাপের কামড়ে প্রাণ হারায় গণেশ। সাহেব তখন বঙ্গভঙ্গ আন্দোলনে নাজেহাল, দিল্লি পালিয়েছিলেন বোধহয়। গণেশের বাকি দেহ সৎকার করা হলেও হাঁটুটা নিজের কাছে রেখে দিয়েছিল প্রাণের বন্ধু শম্ভু। নিজেও জানত না কি মহার্ঘ জিনিস ঘরে এনেছিল। এই শম্ভু কে ছিলেন জানেন জেঠু? গোবিন্দ খুড়োর বাপ। ঠিক তাই, সোমনাথ কাকুর বাবা মানে চন্দনের স্বর্গত দাদু হলেন গোবিন্দ মণ্ডল। সেই গোবিন্দর বাবা শম্ভু ব্যাপারটা আবিষ্কার করতে পেরে 5 কান হবার আগে এক কাণ্ড করে। এই মণ্ডল বাড়ির নিচে একটা ছোট ঘর বানিয়ে সেখানে একটা আশ্চর্য রকমের বড় সড়ো শক্ত ট্রাঙ্কে তালাবন্দি করে রেখে দেন। বয়সকালে যাতে ভুলে না যান সেজন্য সংকেত বানিয়ে ভরে রাখলেন রামায়ণের মধ্যে। কাল যখন সারা সকাল ভেবেও কিছুই কুল কিনারা করতে পারছিলাম না, তখন চন্দনের ঘরে একবার ঢু মারলাম। পুলিশ এক তফার তল্লাশি করে গেছিল বটে। ঘরে ঢুকে পাপোশে পা মোছাটা আমার একটা বাতিক। পা দিতেই কেমন একটু অস্বাভাবিক ঠেকলো, যেন পাপোশের ভিতর কিছু আছে। কেটে বের করতেই হাতে এলো হলদেটে একটা ফাইল। এই ফাইলটা আমি ট্রেনে আসার সময় চন্দনকে 2 বের করে পড়তে দেখেছি। ওরই ফাইল, আর তাতেই এই সব কিছু পয়েন্ট আউট করে রাখা ছিল। শম্ভু মারা যাওয়ার আগে কাউকেই এসব বলে যেতে পারেনি। সংকেতটাও কারো নজরে এসেছে বলে মনে হয় না, ফলে লাভের গুড় কেউই খেতে পায়নি। তবে এই বাড়িতেই ঠাকুর ঘরের পুরনো ব্রতকথার বইয়ের খাপছাড়া ভাবে লিখে রেখে যান তিনি, খানিকটা আধুনিক ট্রেজার হান্টের আদলে। সেখানেই বলা আছে হদিশ পাবে রামায়ণে, অর্থাৎ ওই সংকেতটা যেটা আমি আগেই পেয়েছিলাম। সংকেত থেকেই জায়গাটার সন্ধান পাই আমি। আমাকে থাকতে দেওয়া হয় যে ঘরটায় সেটা বরাবরই বন্ধ থাকে। কাজী চন্দনের জানার কথা ছিল না যে পাতাল ঘরটা ঠিক আমার রুমের নিচেই। হ্যাঁ, পাতাল ঘর। সংকেতের পংক্তিগুলোর প্রথম অক্ষরগুলো যোগ করলে দাঁড়ায় পা-তা-ল ঘর। থ্যাঙ্কস টু রিঙ্কি অ্যান্ড সুখী বাংলা। চন্দন খুন হওয়ার দিন বিকেলে আমি পুকুর পাড়ে গিয়ে জোর অনুসন্ধান চালাই পাতাল ঘরের এন্ট্রান্স খুঁজে বের করার। প্রথমে পাতকুয়োটাকেই পাতাল পাতাল বলে ভুল করছিলাম। লাঠি দিয়ে মাটি সরিয়েও কিছু পাচ্ছিলাম না। শেষে যখন সন্ধে হয়েই এসেছিল, হতাশ হয়ে পা ছুঁড়তেই একটা শক্ত মতো কিছুতে হঠাৎ ধাক্কা খেলাম। জায়গাটা তাল গাছের গোড়ায়। পাতকুয়ার পা আর তাল গাছের তাল, পাতাল। তখনই একবার মাটি সরিয়ে নেমে দেখার ইচ্ছে ছিল, কিন্তু চারদিক ভালোই অন্ধকার হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে হয়। পাতাল ঘর ঢোকার ঢাকনাটা ওখানেই। এই অবধি বলে একটু থামলাম।
ঘর জুড়ে পিন ড্রপ সাইলেন্স। রিঙ্কিও দেখি চুপ করে বসে শুনছে, শুধু পূর্বা আন্টি নির্বিকার। আমি একটু গলা খাঁকড়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকিমা, উজ্জ্বল কাকুর তো সেলসের জব, সেটা কি রিসেন্টলি কোথাও ধাক্কা খেয়েছিল? কাকিমা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, লাস্ট 6 মাস ধরে বেকার, সারাদিন ছুটে বেড়ায় চাকরির আশায়। লজ্জার কথা আর কাকে বলি বলো বাবা, ছেলেটা আমার। ডুকরে কেঁদে উঠলেন তিনি। রিঙ্কির মা তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। উজ্জ্বল কাকু এখন ভাগ্যান্বেষণে বিহারে। আমি ফের শুরু করলাম। বাড়িতে থাকতেই সংকেত সলভ করে ফেলেছিল চন্দন, তাই এখানে এসে প্রথম দিন রাতেই একবার ঢুকেছিল একাই। ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত হতে তখনই ধারালো ধাতুর কেসটা বুঝতে পারি। সেদিন আর ঠোকাঠুকি কিছু করেনি। এদিকে ওই ঘুপচি ঘরের মধ্যে বাক্সটা ভেঙে দেওয়ার উপায় ছিল না, বাইরে বের করে আনলেও চাপ। তাই চন্দনের দরকার ছিল তালা ভাঙার ধারালো হাতিয়ার। এই ব্যাপারটা মাথায় স্ট্রাইক করলো গতকাল বিকেলে। হাইরোড দিয়ে যাচ্ছিলাম, ভুবনদা বাড়ি ফিরছিল। আমাকে দেখে চুপি চুপি বলল, ভটভটিতে উঠে পড়তে। মনে আছে রিঙ্কি, সেদিন তোকে ছবি এঁকে দিচ্ছিলাম দুপুরে? চন্দন কোথায় গেছিল বলেছিল? ওই তো বাবার ওষুধ আনতে, কিন্তু বাবার তো শরীর খারাপ করেনি সেদিন। ঠিক তাই। আর কাকুকে বলে গেছিল আমার জন্য প্রজেক্ট ফাইলপত্র আনতে যাচ্ছে। আসলে সেদিন ও লাভপুরের কামারশালে গিয়েছিল তালা ভাঙার অস্ত্র বানাতে। ভুবনদা লাভপুর প্রায় যায় তার ভাইয়ের কাঠের ব্যবসার মালপত্র আনতে। বাসস্ট্যান্ডের লাগোয়া কামারশাল থেকে চন্দনকে বেরোতে দেখেছিল সেদিন। আমি একটু দম নিয়ে আবার শুরু করলাম। চন্দন খুন হতো না আমি ঠিক সময় পৌঁছতে পারলে। মুশকিল করলো চন্দন নিজেই, আমার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে। আমার ঘুম ভাঙতে ভাঙতে যা হওয়ার হয়ে গেছে। যে মুহূর্তে ট্রাঙ্ক খুলে হাঁটু বের করলো, অমনি নিজের হাতে বানানো ধারালো ছুরি দিয়ে চন্দনকে খুন করলো লক্ষণ। হ্যাঁ, লক্ষণ। সে ছাড়া লাভপুরের কামারশালার হদিশ কে দেবে? ইন্সপেক্টর মৈত্র অলরেডি লোক লাগিয়ে জানতে পেরেছেন সেদিন ওই কামারশালে চন্দনের সঙ্গে সেও ছিল। ভুবনদার চোখে পড়েনি। তাছাড়া ছুরিটা চন্দনের বডির পাশেই পড়েছিল, হাতের ছাপ পাওয়া গেছে। ওরা ছেলেবেলার ভালো বন্ধু ছিল। চন্দন ওকে বিশ্বাস করেছিল। লোভ কি ভয়ানক রোগ! আজ ভোরের বাসে লক্ষণ ধরা পড়েছে। সাঁইথিয়া থেকে আজিমগঞ্জ এক্সপ্রেস ধরার তালে ছিল। কাছে পিঠে সব জায়গার পুলিশ স্টেশনেই কাল রাত্রে অ্যালার্ট দিয়ে রেখেছিলেন মিস্টার মৈত্র। আমার পৌঁছতে আর একটু দেরি হলে লক্ষণকে ধরা হয়তো অসম্ভব হয়ে যেত। সেই সঙ্গে গণেশের হাঁটু, যেটা আপাতত পুলিশের জিম্মায়। হায় রে চন্দন, ঘুমের ওষুধটা না মেশালেই পারতি। সেদিন দুপুরেই খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এসেছিলাম প্রিয় বন্ধুর সঙ্গে কত মজা করতে করতে, আর ফিরছি বন্ধু হারা হয়ে।